নমস্কার, জি কেমিস্ট্রির তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা আর দেরি করব না, আমরা চলে যাব আমাদের পরবর্তী। আমরা কেমিক্যাল বন্ডিং শুরু করেছিলাম, আগের দিন সাউন্ডের একটু প্রবলেম ছিল। দেখা যাক আজকে সাউন্ডের প্রবলেম কতটা কি থাকে না থাকে। যাই হোক, আমরা তার পরবর্তী যে আমাদের যে অংশটা আছে কেমিক্যাল বন্ডিংয়ের, সেটা আমরা শুরু করতে চলেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্যাজেন্স রুল। কি ফ্যাজেন্স রুল? তো তোমরা বইয়ে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আমাদের যেটা রয়েছে আয়নীয় বিকৃতি, স্লাইডে রয়েছে আয়নীয় বিকৃতি বা আয়নীয় যৌগের সমযোজী ধর্মের বিকাশ বা ফ্যাজেন্স রুল বা কি ফ্যাজেন্স রুল। তাহলে এবার জিনিসটা আগে বোঝাই, ফ্যাজেন্স রুল ব্যাপারটা কি। ফ্যাজেন্স রুল হচ্ছে যে কোনো একটা আয়নীয় যৌগের কতটা সমযোজী ধর্মের বিকাশ আছে সেটাকে আমাদের বলতে হবে ফ্যাজেন্স রুলের মাধ্যমে। কিসের বলতে হবে? ফ্যাজেন্স রুলসের মাধ্যমে। দেখো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন যখন এরা আলাদা অবস্থায় আছে তখন সেটা কি আয়নীয় যৌগ। এরপর কি হয় না, ক্যাটায়ন মানে কি বলো তো? ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে সে কি একটা ইলেকট্রন ছেড়েছে। আর অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে সেই ইলেকট্রনটা সে গ্রহণ করেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মেন ঘটনা। ক্যাটায়ন মানে কি? সে একটা ইলেকট্রন ছেড়েছে, এবং অ্যানায়ন মানে কি? সে একটা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। এইটুকুনি তোমার ঘটনা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইটুকুনি যেহেতু তোমার ঘটনা, তাহলে তুমি ভাবো, কি ভাবো, যে যখন একটা ক্যাটায়ন আছে আর এখানে কি আছে? একটা অ্যানায়ন আছে। অ্যানায়ন মানে কি? আউটার সেল ইলেকট্রন বেশি আছে। তাহলে এই ক্যাটায়নটা কি করছে? অ্যানায়নটাকে আকর্ষণ করছে। কেন? পজিটিভ সবসময় নেগেটিভকে কি করবে? আকর্ষণ করবে। তা আকর্ষণ করার সময় সময় আস্তে আস্তে এই যে অরবাইটালটা, এটা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। তার সাইজ বাড়তে 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 একটা সময় ক্যাটায়নের অরবাইটালটা এরকম মিশে যাবে। তাহলে যখন মিশে যাবে তখন কি হয়ে গেল? তখন কি হয়ে গেল? দুটো নিউক্লিয়াস হয়ে গেল। এই নিউক্লিয়াসের মধ্যে কোনো প্লাস আর মাইনাস নেই। যতক্ষণ প্লাস আর মাইনাস ছিল ততক্ষণ তারা আয়নীয় যৌগ ছিল। যখন আর প্লাস আর মাইনাস চলে গেছে তখন তারা আর আয়নীয় যৌগ নেই। কী হয়ে গেছে? তার মধ্যে সমযোজী ধর্ম প্রকাশ পেয়েছে। এই যে আয়নীয় যৌগের সমযোজী ধর্ম প্রকাশ পায়, একেই বলা হয় ফ্যাজেন্স রুল। একেই বলা হয় কি? ফ্যাজেনের সূত্র। বিজ্ঞানী ফ্যাজান প্রথমে একে দেখেছিলেন আর কি। তাহলে কি বলছে? এই যে ক্যাটায়ন যে অ্যানায়নকে কী করছে? ধ্রুবায়িত করতে চায়, যে অরবিটালটাকে ধ্রুবায়িত করছে, তার একটা ক্ষমতার জন্য। তো একে বলে পোলারাইজিং পাওয়ার। কি বলা হয়? পোলারাইজিং পাওয়ার। তাহলে দেখো, বলছে যখন কোনো আয়নীয় কেলাসে ক্যাটায়ন এবং অ্যানায়ন সাম্য দূরত্বে অবস্থান করেও তখন ক্যাটায়নের পজিটিভ তড়িৎ ক্ষেত্র অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে আকর্ষণ করে, কিন্তু নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এর প্রভাবে সুষম ইলেকট্রনের পরিমণ্ডলের বিকৃতি ঘটে। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিক্রির ঘটনাকে কি বলা হয়? পোলারাইজেশন বা ধ্রুবায়ন। যে ক্ষমতার দ্বারা ক্যাটায়ন অ্যানায়নের সুষম ইলেকট্রনের পরিমণ্ডলকে বিকৃতি করে তাকে বলে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। আর অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডল বিকৃত হওয়াকে বলা হয় পোলারাইজড হওয়া বা ধ্রুবায়তা বলে বা পোলারাইজেবিলিটি বলে। তাহলে এখানে কতগুলো ডেফিনেশন আছে, শুধু নিজের মনের মধ্যে কনসেপ্টটা আনাই হচ্ছে ব্যাপার। তুমি যদি ছবিতে দেখো, দেখো একটা প্লাস আর মাইনাস ছিল, প্লাস মাইনাসটাকে টানছে, আস্তে করে ইলেকট্রনটা একটু ঢুকে গেল, তারপর আরেকটুখানি এর অরবিটালটা চলে গেলো। একটা সময় যখন পুরোটাই হয়ে গেল তখন কী হলো? তখন তাদের মধ্যে কোনো আর চার্জ সেপারেশন থাকলো না। তখন তারা কী হয়ে গেল? আয়নীয় যৌগ হলো। তখন তাদের যে ধর্ম অনেকটা কোভ্যালেন্ট ক্যারেক্টারের মতো হয়। আয়নীয় যৌগ হলেও তখন তাদের ধর্মটা কী হয়? অনেকটা কোভ্যালেন্ট ক্যারেক্টারের মতো হয়। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? বাহ। তাহলে আমরা চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে যে জিনিসটা, একটা ছোট্ট ভিডিও আছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি ভিডিওটাকে অতটা বেশি দেখাবো না, জাস্ট স্ক্রিপ্ট করব। যে একটা ব্যক্তি দেখো একটা জিনিসকে টানছে, তার মানে এই যে ইলেকট্রনকে নিজের দিকে যে টানা, এটাকে বলে ডিফর্ম হচ্ছে। তাহলে তার যে পজিশনটা কী হয়ে যাচ্ছে? ডিফর্ম হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে? ডিফর্ম হয়ে যাচ্ছে। Now consider this positivizing power is the pulling ability of. তাহলে দেখো, এই যে পজিটিভ চার্জ ইলেকট্রনকে যখন টানে তখন কি হয়? পজিটিভ চার্জের দিকে ইলেকট্রনটা যে চলে আসে, এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটা পুলিং হচ্ছে, তাই ডিফর্ম হচ্ছে, এই ঘটনাটাকে বলে পোলারাইজেবিলিটি। আর এই পুরো ব্যাপারটা হচ্ছে পোলারাইজেশন। পুরো ব্যাপারটা কি? পোলারাইজেশন, যেটা আমরা একটু আগেই বললাম, সেটাকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। আর যে ক্যাটায়ন যেটা টানছে তাকে বলা হয় কি? পোলারাইজিং ক্ষমতা। এটা আমরা দেখেছি। হয়েছে না হয়নি? তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই একই ব্যাপার, ডেল্টা প্লাস অ্যান্ড ডেল্টা মাইনাস হচ্ছে এর মধ্যে, এবং তাদের মধ্যে কী হচ্ছে? কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করছে। কী করছে? কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করছে। এই কোভ্যালেন্ট ক্যারেক্টার কী কী বিষয়ের উপর নির্ভর করে? তাহলে পরের আমাদের ব্যাপারটা ছিল যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কী কী বিষয়ের উপর নির্ভর করে। না, কোভ্যালেন্ট ক্যারেক্টারকে কোনো একটা ক্যাটায়নের যে অ্যানায়নকে যে পোলারাইজেশন করতে, যে পোলারাইজেশন ক্ষমতা, সেটা ডিপেন্ড করে ফাইকে বলা হয় ফাই। ফাই ইজ ইকুয়াল টু ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। কী বলা হয়? ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের কী বলা হয়? ব্যাসার্ধ বলা হয়।
ঠিক আছে? তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে? তার সাইজ অফ দ্য ক্যাটায়নের উপর নির্ভর করে আর চার্জের মধ্যে। আমরা দেখব কিসের উপর ডিপেন্ড করে? সাইজ অফ দ্য ক্যাটায়ন এবং কিসের উপর ডিপেন্ড করে? চার্জের উপর। যত সাইজ বাড়বে তত তার পোলারাইজেশন ক্ষমতা কী হবে? কম হবে। কী হবে? কম হবে। আর যত সাইজ ছোট হবে তত কী করবে? তত সে বেশি পোলারাইজ করতে পারবে। মানে ফাই ইজ ইকুয়াল টু কী বললাম? ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, তত তার ক্ষমতা বেশি হবে, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে? হাই হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে? হাই হবে। বোঝা গেছে? এটা আমরা পরের কোশ্চেনে আবার আসবো। ঠিক আছে? তাহলে এটা আমরা চার্জ দিয়েও বলছি। ঠিক আছে? এটা আর দরকার নেই, এখান থেকে আমরা বুঝতে পারবো। দেখো আর তো আগেই বলছিলাম যে আয়নীয় বিভব বলেছে, কি আয়নীয় বিভব ওয়ান কাইন্ড ভাব বলা হয় যে ফাই ইজ ইকুয়াল টু কি? ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। অর্থাৎ ক্যাটায়নের চার্জ যত বাড়বে তত তার ফাই বাড়বে। কী বাড়বে? ফাই বাড়বে। অর্থাৎ সেই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ সে কী করবে? সে সহজেই অ্যানায়নকে ধ্রুবায়িত করে দেবে। অ্যানায়নকে ধ্রুবন করলে যৌগের মধ্যে কী হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি হবে। সিমিলারলি যত ক্যাটায়নের ব্যাসার্ধ বাড়বে তত তার ধ্রুবায়ন ক্ষমতা কী হবে? হ্রাস পাবে। ফলে তার যৌগের যে সমযোজী চরিত্র সেটা কী হবে? হ্রাস পাবে। একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা ফ্যাজানের সূত্র, প্রথম সূত্র, যে ক্যাটায়নের আকার হ্রাস। একই আধান বিশিষ্ট ক্যাটায়নের আকার যত হ্রাস পায় ফাইয়ের মান তত কী হয়? বৃদ্ধি পায়। এই যে বলে গেছে যে ফাই ইজ ইকুয়াল টু কি? আমরা ফাই ইজ ইকুয়াল টু কি বলছি? ফাই ইজ ইকুয়াল টু বলছি ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, এটা আমরা বলছি, হ্যাঁ কি না? তাহলে তুমি বলো যত ব্যাসার্ধ বাড়বে তত ফাইয়ের মান কী হবে? কমবে। তার ফাইয়ের মান করলে যৌগে কী হবে? যৌগের তড়িৎযোজী ক্যারেক্টার কী হবে? বৃদ্ধি পাবে। ফাই যত বাড়বে সমযোজী ক্যারেক্টার বৃদ্ধি পাবে, এটা মনে রাখবে। ফাই যত বাড়বে যৌগের সমযোজী ক্যারেক্টার তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে ফাই যত কমবে যৌগের তড়িৎযোজী ক্যারেক্টার তত কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে তড়িৎযোজী ক্যারেক্টারের ধর্ম কি? এটা তার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কী হওয়া? বেশি হওয়া। তাই গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কী হবে? বৃদ্ধি পাবে। কী হবে? গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কী হবে? বৃদ্ধি পাবে। এম আই ক্লিয়ার? সবার মাথায় কি আমি ঢোকাতে পেরেছি? তাহলে দেখো, তাই বলেছে যে একই আধান বিশিষ্ট ক্যাটায়নের আকার যত হ্রাস পায় ফাইয়ের মান তত বৃদ্ধি পায়। ফলে আয়নীয় বিকৃতি বৃদ্ধি পায়, সম্ভবত যৌগের সমযোজী চরিত্র কী হয়? বৃদ্ধি পায়। এখন দেখো এটা কতগুলো গ্রুপ 2 দিয়েছে। কি দিয়েছে? গ্রুপ 2, BA, SR, CA, MG, BE, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম। আমরা বলেছিলাম গ্রুপ 2 দেখবে আমাদের ভিডিওতে আছে কীভাবে পিরিয়ডিক টেবিল মুখস্থ রাখতে, খুব সহজ। গ্রুপ 2 কী বলেছে? বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। বেটা মানে বেরিলিয়াম, মাঙ্গে মানে ম্যাগনেসিয়াম, কার মানে ক্যালসিয়াম, স্কুটার মানে স্ট্রনসিয়াম, বাপ মানে বেরিয়াম, রাজি মানে কি? রেডিয়াম। তো আমরা যদি গ্রুপের এখান থেকে রেডিও অ্যাক্টিভ বলে এটা বাদ দেওয়া হয়েছে। তাহলে সবার প্রথমে BA, তারপর SR, তারপর CA, তারপর MG প্লাস BE, মানে এখান থেকে নিচ থেকে শুরু করি BE, MG, CA, SR, BA। এর সাইজ কি সব থেকে বড়? দেখো 1.35, এর সাইজ কি সব থেকে বড়? তাহলে যত ক্যাটায়নের সাইজ বড় হবে, আমি একটাকে কী বললাম? যত ক্যাটায়নের সাইজ বড় হবে তত তার কী হবে? ফাইয়ের মান কম হবে। ফাইয়ের মান কম হলে কী হবে? সমযোজী চরিত্র কমবে। সমযোজী চরিত্র কমলে তড়িৎযোজী চরিত্র বাড়বে। তড়িৎযোজী চরিত্র বাড়লে তার মেল্টিং পয়েন্ট কী হবে? বৃদ্ধি হবে। তাহলে দেখো এর মেল্টিং পয়েন্ট কত হচ্ছে? 960। স্ট্রনসিয়ামের ক্ষেত্রে আরেকটু সাইজ কম, আরও একটু কমে গেছে। নিচের একবারে চলে গেলাম, তার সাইজ কি খুব ছোট। যত সাইজ ছোট হবে, ক্যাটায়নের সাইজ যত ছোট হয়ে গেল তত কী হলো? ফাই বেড়ে গেল। ফাই বেড়ে গেলে সমযোজী চরিত্র বেড়ে গেল। সমযোজী চরিত্র বেড়ে গেলে মেল্টিং পয়েন্ট কী হবে? কমে যাবে। গলনাঙ্ক কী হবে? কমে যাবে। এম আই ক্লিয়ার? অর্থাৎ ক্যাটায়নের সাইজ যত বাড়বে তত ফাইয়ের মান কমবে, যৌগের তড়িৎযোজী ক্যারেক্টার বাড়বে, গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কী হবে? বৃদ্ধি পাবে। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট বিষয় নিয়ে আলোচনা করি, অ্যানায়নের আকার। তো ভাবো তো, অ্যানায়নের আকার মানে কি? অলরেডি কী হয়েছে? আকারটা বড় হয়ে আছে। তাহলে এই পজিটিভ চার্জ একটু টানলে কী হবে? সঙ্গে সঙ্গে কী করবে? সেই অরবিটালটার সঙ্গে কী হবে? ওভারল্যাপ হয়ে যাবে। অর্থাৎ অ্যানায়নের আকার যত বাড়বে সে সহজেই কী হবে? ধ্রুবায়িত হয়ে যাবে। কী হয়ে যাবে? ধ্রুবায়িত হয়ে যাবে। তাই বলেছে ক্ষুদ্র আকার অ্যানায়ন অপেক্ষা বৃহদাকার অ্যানায়নের যোজক কক্ষে ইলেকট্রনগুলি অধিক দুর্বলভাবে আবদ্ধ থাকে। তাই বৃহদাকার অ্যানায়ন সহজেই ক্যাটায়ন দ্বারা বিকৃত হয় বা ধ্রুবায়িত হয়। তাই যৌগের কী হয়? সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। কী হয়? সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? কী আছে? F - Cl - Br - I - এর আকার সব থেকে বেশি। তাহলে তার যে হ্যালাইডের যে গলনাঙ্ক হবে, ঠিক আছে, সে গলনাঙ্ক কী হবে? সব থেকে কম হবে। আর ফ্লুরাইডের গলনাঙ্ক কী হবে? সব থেকে বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে গ্রুপের ওপর থেকে নিচে গেলে কী হয়? সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। ক্লিয়ার? বোঝাতে পেরেছি না পারিনি? এরপর 3 নম্বর যে সূত্র সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ। হোয়াট মেবি, সেটা পজিটিভ চার্জ হতে পারে, সেটা নেগেটিভ চার্জও হতে পারে। ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই যদি চার্জ বেশি হয়
তত কী হবে, পজিটিভ চার্জ মানে কি, তার মধ্যে ইলেকট্রন বেশি ঘাটতি আছে, নেগেটিভ চার্জ মানে তার মধ্যে ইলেকট্রন বেশি আছে, তাহলে কী হবে, তারা সহজেই ধ্রুবায়িত হয়ে যাবে। তাই বলছে ক্যাটায়নের চার্জ বৃদ্ধি বা ব্যাসার্ধ হ্রাস পেলেও ওর আয়নীয় বিভব বৃদ্ধি পায়, ফলে যৌগের সমযোজী চরিত্র কী হয়, বৃদ্ধি পায়। তাহলে যত যে একটা ক্যাটায়নের চার্জ বাড়বে তত যৌগের সমযোজী চরিত্র কী হবে, বৃদ্ধি পাবে। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম যত ওপর থেকে নিচে রয়ে যায় Na+, Mg+2 Al+3, দেখেছো? তাহলে এখানে 3টে প্লাস আছে, +3 আছে বলে কী হচ্ছে, এর গলনাঙ্ক তখন সব থেকে কম। এর যে ক্লোরাইড গলনাঙ্ক মানে AlCl3 গলনাঙ্ক সব থেকে কম, কারণ এর মধ্যে সমযোজী চরিত্র সব থেকে বেশি। তারপরে MgCl2, তারপরে NaCl এর গলনাঙ্ক সব থেকে বেশি। ক্লিয়ার? তাহলে যত ক্যাটায়নের চার্জ বাড়বে তত যৌগের সমযোজী চরিত্র বাড়বে, যৌগের সমযোজী চরিত্র বৃদ্ধি পেলে কী হবে, গলনাঙ্ক হ্রাস পাবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, বুঝতে পারছো? ওকে, চেষ্টা করো, আমিও চেষ্টা করছি, আমার একটু শরীরের অবস্থা খারাপ ছিল বলে আমি রেগুলার ভিডিও আনতে পারছি না, কিন্তু তোমাদের আমি একটা কথা দিচ্ছি যে জি কেমিস্ট্রি চেষ্টা করবে, তোমাদের ফার্স্ট টার্ম যে পরীক্ষা আছে মানে ফার্স্ট সেমিস্টার 11, তার আগেই 11-এর যা সিলেবাস আছে আমাদের সব আমরা আস্তে আস্তে শেষ করে ফেলবো। উইথ এই যে যখন আমরা কোভ্যালেন্ট বন্ডটা পুরো পড়িয়ে ফেলবো, কোভ্যালেন্ট বন্ড পড়িয়ে ফেলার পরে গ্রুপে আমি তোমাদের কি করব না, গ্রুপ বলছি ইউটিউবে দেখবে তোমাকে একটা গুগল ফর্ম দেবো, ঠিক আছে? গুগল ফর্মে কোশ্চেন থাকবে এবং সেখানে খুব ভালো ভালো কোশ্চেন, যেই মেইন অ্যাডভান্স ইত্যাদি থেকে আমি কিছু কোশ্চেন তোমাদের কালেক্ট করে দেবো। তোমরা ফ্রিতে জাস্ট নিজের মেল অ্যাড্রেস দিয়ে যারা যারা দেখছো লগ ইন করবে, গুগল ফর্মটা খুলে যাবে, অ্যান্সার সাবমিট করবে, দেখতে পাবে তোমার কেমিক্যাল বন্ড কতটা তৈরি হয়েছে কতটা হয়নি। ক্লিয়ার? আমি চেষ্টা করছি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করার জন্য, তোমরা সঙ্গে থাকো, আমি আরও বেশি চেষ্টা করব। নেক্সট দেখো ক্যাটায়নের সর্বস্থ কক্ষে, এটা একটু কিন্তু এই জায়গাটা, এই সূত্রটা কিন্তু লজিক্যালি বুঝলে হবে না, একটুখানি সমস্যা হবে। 8টা 18টা, কোনো একটা ক্যাটায়নে যদি 8টা ইলেকট্রন থাকে আর আরেকটা ক্যাটায়নে যদি 18টা ইলেকট্রন থাকে, তাহলে 18টা ইলেকট্রন 8টা ইলেকট্রনের থেকেও বেশি ধ্রুবায়িত করবে। বোঝা গেছে? তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলি, মানে বেশি ধ্রুবায়িত মানে কি, যৌগের সমযোজী চরিত্র তত কী হবে, বেশি হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, দেখো তুমি সোডিয়ামের দিকে তাকাও, সোডিয়ামের বাইরে কটা ইলেকট্রন আছে, আমরা জানি যে 8টা, কিন্তু পটাশিয়ামে যদি যায়, পটাশিয়াম 19, তাহলে কত আছে, 18টা। তাহলে আমি এটা এক্সপেক্ট করতে পারি যে সোডিয়াম থেকে পটাশিয়ামের যেহেতু ব্যাসার্ধ বেশি হয়েছে, তাহলে এর সমযোজী চরিত্র কী হবে, কম হবে। কেন কি, আমরা পড়েছিলাম তো যে ক্যাটায়নের ব্যাসার্ধ যত বাড়ে তাতে কী হয়, তার ফাই জোগালো ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ যত বাড়বে তত ফাই কমবে, তাহলে সমযোজী চরিত্র কমে তড়িৎযোজী বেশি হবে, মানে এর গলনাঙ্ক বেশি হওয়ার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি দেখছি এর গলনাঙ্ক কম, 776 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার 800। তাহলে এটা তো আমরা ওই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। তখন বলতে হচ্ছে, বিজ্ঞানীরা বলছে যে 8টা ইলেকট্রন যা ধ্রুবায়িত করতে পারে, যদি 18টা ইলেকট্রন মানে কি, সেন্টারে 18টা প্রোটন আছে, তাহলে 18টা প্রোটনের আকর্ষণ বল 8টা প্রোটনের থেকে তো অবশ্যই বেশি হবে। তাহলে যত বেশি আকর্ষণ করবে তত সহজেই কী হবে, ধ্রুবায়িত হয়ে যাবে। এটা শুধুমাত্র গ্রুপ 1-এর ক্ষেত্রেই বেশি কাজে লাগে। তারপর দেখো রুবিডিয়াম, কপারের ক্ষেত্রে একটু কাজে লাগে। তাহলে এখান থেকে আমরা যেটুকুনি বলতে পারছি যে 8টা বা 18টা ইলেকট্রন যদি থাকে, 18টা ইলেকট্রনের ক্যাটায়ন 8টা ইলেকট্রন থেকে বেশি ধ্রুবায়িত করবে। বিশেষ করে মনে রাখবো গ্রুপ 1 আর কপার, সিলভার, গোল্ডের ক্ষেত্রে। আদারওয়াইজ গ্রুপ 2-র ক্ষেত্রে কিন্তু আবার এই লজিকটা খাটবে না। সেক্ষেত্রে কিন্তু সাইজ যত বাড়বে, ক্যাটায়নের সাইজ যত বাড়বে তত তার ফাই কমবে এবং তড়িৎযোজী ক্যারেক্টার বৃদ্ধি হবে। তার প্রবলেম আমরা করেছি। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ফ্যাজানের সূত্র, এই 4টে সূত্রই আমাদের আছে। এরপর আমরা এর ধর্ম পড়ব। কি পড়ব? ধর্ম। আজকে আমরা ফ্যাজান্স রুল নিয়ে কথাবার্তা বলবো। আমরা আস্তে আস্তে পরে পরে একটা টপিক নিয়ে আলোচনা করব। ধর্মের কেমন হবে বলো দেখি, ধর্ম কেমন হবে বলো না? কারণ হচ্ছে পোলারাইজেশনের ফলস্বরূপ যৌগের ধর্মের কি পরিবর্তন। প্রথম ব্যাপার হচ্ছে দেখো দ্রাব্যতার প্রভাব। আমরা জানি লাইক ডিসলভ লাইক, অর্থাৎ আয়নিক কম্পাউন্ডে দ্রবীভূত হয় এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডে দ্রবীভূত হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে লাইক ডিসলভ লাইক এই যে তথ্যটা, সেটা কিন্তু খুব মেনে চলি। আমি যেমন, মানে কথাটা যদি বাংলা করি, তুমি যেমন তোমার সাথে তেমন ফলটাই হবে, লাইক ডিসলভ লাইক। আর আমি ধরো কি বলছি, ধরো আমি যদি একটু ভালো কাজ করি তাহলে আমার জীবনে ভালো কিছু হবে, আর আমি যদি খারাপ কাজ করি তাহলে আমার জীবনে একটা না একটা সময় খারাপ কাজ আসবে। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তোমার রেজাল্ট আসবেই, তুমি যদি মন দিয়ে পড়াশোনা না করো তোমার রেজাল্ট আসবে না। ওসব কিছু ব্যাপার নেই। আগে তোমাকে অধ্যয়ন করতে হবে, ধৈর্যের সহকারে পড়াশোনা করতে হবে। তুমি যত বেশি, তুমি বিশাল ইন্টেলিজেন্ট ছেলে, হ্যাঁ অবশ্যই আইকিউ সবার সমান হয় না, এটা ঠিক কথাই, কিন্তু একটা নর্মাল ছেলে যার আইকিউ কম কিন্তু সে ধৈর্য ধরে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করলে তার রেজাল্ট কিন্তু একটা আইকিউওয়ালা ছেলের থেকেও বেশি হবে। সে ধরো পড়লই না,
অতএব কী করো, ধৈর্য ধরো আর পড়াশোনার গতি নিয়ে যাও, ঠিক আছে? এই ধৈর্য ধরার উপর একটা গল্প আছে, পরে একদিন কোনো সময় বলবো। তাহলে কি হলো, দ্রাব্যতার উপরে প্রভাব না, যত আমি বললাম আয়নিক কম্পাউন্ড অভিহিত হবে। এবার তোমাকে প্রবলেম পরীক্ষায় যেগুলো আসবে, তোমাকে এজিএফ দিল, এজিসিএল দিল, এজিবিআর দিল, এগুলো কে দ্রাবীভূত হওয়ার ক্রম লেখো। তাহলে তুমি কি দেখবে, যে কোনো এজিএফ, এজিসিএল, এজিবিআর, এজিআই, তাহলে কোনটা কমন আছে? এজিগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে ভাববো কি নিয়ে, এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস। তাহলে কত কী হবে না, এফ মাইনাসের সাইজ সিএল মাইনাসের থেকে ছোট, সিএল মাইনাসের সাইজ বিআর মাইনাসের থেকে ছোট, বিআর মাইনাসের সাইজ আই মাইনাস। সব থেকে সাইজ বড় কর আয়োডিন। আয়োডিনের সাইজ বড় হলে আয়োডিন কী করবে, সহজেই কী করবে, বলো 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 বলো, সহজেই ধ্রুবায়িত হয়ে যাবে। ধ্রুবায়িত হয়ে গেলে যৌগটা কী হবে, কোভ্যালেন্ট হবে। কী হবে, কোভ্যালেন্ট। আর এজিএফটা কী হবে, আয়নিক। তাই এজিএফ সহজেই জলে দ্রবীভূত হবে, এজিআই হবে না। দ্যাটস অল, বুঝে গেছো নিশ্চয়ই। তেমনি এখানে এনএএফ, এনএসিএল, এনএবিআর, এনএআইও করতে পারতো, ঠিক আছে, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। নেক্সট হচ্ছে ধাতব কার্বনেটের স্থায়িত্ব, এটা অলরেডি আমরা পড়ে এসেছি যে BeCO3, MgCO3, CaCO3 কার স্থায়িত্ব সব থেকে বেশি? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট আর বেরিলিয়াম কার্বন, ঠিক আছে। এর মধ্যে কার BeCO3 কার স্টেবিলিটি সব থেকে বেশি? তাহলে সাইজ ভাবো, বি এর সাইজ সব থেকে ছোটো, তারপর Mg, তারপর Ca। তাহলে সি এর সাইজ যদি বড় হয়, ফাইভ এর মান কী হবে, কম হবে। তাহলে সেটা কী হবে, তড়িৎযোজী হবে। তাহলে তড়িৎযোজী যৌগ যদি হয়, তার কার্বন, তার মেল্টিং পয়েন্ট কী হবে, বেশি হবে, স্থায়িত্ব কী হবে, বেশি হবে। তাই CaCO3 সাইজ সব থেকে বড় হয়, বেশি হয়। তারপরে MgCO3, তারপরে হচ্ছে কি, তারপরে তোমার হচ্ছে BeCO3। এটা অলরেডি তুমি ক্লোরাইডের ক্ষেত্রে আটকে পড়ে এসছো, মেল্টিং পয়েন্ট দিয়ে পড়েছিলে, এবার স্থায়িত্ব দিয়ে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, তার কোনো অসুবিধা নেই। এইবার যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কালার কম্পাউন্ড। কী দেখতে হবে, কালার। না, সাধারণত কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কী হয়, কালার হয়। কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কী হয়, কালার যৌগ তৈরি করে। কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কী হয় না, কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কালার যৌগ তৈরি করে, আর আয়নিক কম্পাউন্ডগুলো কালার যৌগ তৈরি করে না। ক্লিয়ার, মাথায় ঢুকেছেন, ঢোকেন? তাহলে যার যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, সে তত বেশি কী করবে, কালার কম্পাউন্ড ফর্মেশন করবে। তো একটা ছোট্ট করে জিনিসটা দেখি আজকে। HgCl2 সাদা, কিন্তু HgI2 লাল কালার। দেখো এখানে আছে ক্লোরিন, এখানে আছে আয়োডিন। আয়োডিনের আকার বড়, আয়োডিনের আকার বড় বলে আয়োডিন সহজে কী হবে, ধ্রুবায়িত হবে, অর্থাৎ যৌগের সমজীয় চরিত্র কী হবে, বেশি হবে। যেহেতু সমজীয় চরিত্র বেশি, তার জন্য এটা কী হবে, লাল। HgCl2 যেহেতু ক্লোরিনের আকার ছোট, তাহলে এটা সহজে ধ্রুবায়িত হতে পারে না, তাহলে যৌগটা তড়িৎযোজী কম্পাউন্ডগুলো সাধারণত কী হয়, হোয়াইট হয়। সিমিলারলি AgCl সাদা, AgI হলুদ কেন, সে একই ব্যাপার। আয়োডিনের আকার কি, বড়, তাহলে আয়োডিন সহজে ধ্রুবায়িত হয়ে যাচ্ছে, অর্থাৎ যৌগটা কী হবে, সমযোজী হবে, সমযোজী বলে কালার হবে। তোমাকে AgCl, হ্যাঁ, AgBr, AgI দিল, দিয়ে বলে কোনটা সব থেকে উজ্জ্বল কালার দেখাবে, সব থেকে কী দেখাবে, AgI দেখাবে, হলুদ কালার দেখাবে, ঠিক আছে। ব্রোমিনেরও কালার হয়, কিন্তু সেটা হালকা হলুদ হয়, বোঝা গেছে না, বোঝা যায়। আর AgCl কী হয়, AgCl তো আমরা জানি যে AgCl হচ্ছে সাদা হয়। তো ফ্যাজার্স রুল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আর একটা যৌগের অস্তিত্ব, এটা পড়লে ফ্যাজার্স রুল শেষ হয়ে যাবে, যে PbI4 এর অস্তিত্ব নেই, কিন্তু PbCl4 এর অস্তিত্ব আছে কেন না, PbI4 সে একই কথা, আয়োডিনের আকার বড় বলে আয়োডিন PbI4 দ্বারা কী হবে, সহজেই ধ্রুবায়িত হয়ে যাবে, সহজেই ধ্রুবায়িত হয়ে গিয়ে PbI4 PbI2 প্লাস I2তে কী হবে, ভেঙে যাবে। কিন্তু Cl এর আকার ছোট, এবং তাই Pb4 প্লাস দ্বারা Cl মাইনাস সহজে ধ্রুবায়িত হয় না, মানে জারিতও হয় না। তাই PbCl4 এর অস্তিত্ব থেকে যাচ্ছে, কিন্তু PbI4 এর থাকছে না। তাহলে এবার তোমাকে দিয়ে বলতে পারে চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটার অস্তিত্ব নেই, যেখানে একটা অপশন PbI4 আছে, তাই তোমাকে বলতে হবে PbI4 এর অস্তিত্ব নেই। ক্লিয়ার? দেখো সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো কি পেরোনি, হয়েছে? তাহলে ফ্যাজার্স রুল নিয়ে আর কোনো সমস্যা আশা করি হওয়ার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখবে, তোমাদের কোন জায়গাটা সমস্যা হচ্ছে, আমি সেই জায়গাটা আবার করে দেবো। বোঝা গেছে না, বোঝা যায়নি? তো চলো আজকের জন্য এটাই থাকলো, তোমরা কানেক্টিং থাকো, আমরা আবার পরের নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ক্লাস নিয়ে আবার আলোচনা করব। জি কেমিস্ট্রির তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ছাত্রছাত্রীদের অসংখ্য শুভেচ্ছা। তোমরা এগিয়ে চলো, তোমাদের পেছনে যতটা পারবো আমি সাহায্য করব।